চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা গ্রুপ 16 দ্বিতীয় মৌল সালফার এর রূপভেদ, সালফার ডাইঅক্সাইড এবং সালফুরিক অ্যাসিড এদের প্রস্তুতি আর ধর্ম নিয়ে কথা বলবো। প্রথমে সালফারের রূপভেদ নিয়ে একটা ধারণা তৈরি করি। সালফারের বহুরূপতা। তো সালফারকে প্রকৃতির মধ্যে বিভিন্ন রূপে পাওয়া যায়। বেশ অনেকগুলো রূপভেদ সালফারের বর্তমান থাকলেও প্রধান হলো দুটো রূপভেদ, একটা হলো রম্বিক সালফার আর একটা হলো মনোক্লিনিক সালফার। এবং রম্বিক যেহেতু সালফারের রূপভেদগুলোর মধ্যে রম্বিক সালফারের স্থায়িত্ব সবথেকে বেশি। অন্যান্য সালফারের রূপভেদগুলোকে যদি সাধারণ উষ্ণতায় রেখে দেওয়া যায় তাহলে তারা রম্বিক সালফারে পরিণত হয়। ফলে বেশ কিছু তথ্যের আকারে আমরা কিছু তথ্য পয়েন্ট করে মনে রাখার চেষ্টা করব রম্বিক সালফার সম্পর্কে। রম্বিক সালফার, রম্বিক সালফার যেমন রম্বিক সালফারের বিভিন্ন তথ্যের মধ্যে এটা সর্বাপেক্ষা স্থায়ী রূপভেদ। এর গলনাঙ্ক মনে রাখবে, এর গলনাঙ্ক প্রায় 385.8 কেলভিন। সেই সঙ্গে মনে রাখবে এটা জলে অদ্রাব্য, CH2-তে দ্রাব্য। এই হলো রম্বিক সালফারের ছোট্ট একটা ধারণা। অন্যদিকে মনোক্লিনিক সালফার যদি বলো, মনোক্লিনিক সালফার এবং মনোক্লিনিক সালফারে যদি আমরা দেখি এটা কম স্থায়ী, এর স্থায়িত্ব কম স্থায়ী। এর গলনাঙ্ক প্রায় 393 কেলভিন এবং এটা জলে অদ্রাব্য, CH2-তে দ্রাব্য। এই হলো মনোক্লিনিক সালফারের বৈশিষ্ট্য। সুতরাং সালফার গ্রুপ 16 দ্বিতীয় মৌল যে সালফার প্রকৃতিতে নানাভাবে নিজেকে মেলে ধরে। নানা রূপভেদের মধ্যে আমরা দুটো রূপভেদের ছোট্ট একটা বৈশিষ্ট্য নিলাম, যেমন রম্বিক সালফার। যতগুলো রূপভেদ আছে তার মধ্যে সবথেকে স্থায়ী রূপভেদ এটা। এর গলনাঙ্ক প্রায় 385 কেলভিনের কাছাকাছি। এটা জলে অদ্রাব্য কিন্তু CH2-তে দ্রাব্য এবং জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। অন্যদিকে মনোক্লিনিক সালফার স্থায়িত্ব কম, গলনাঙ্ক প্রায় 393 কেলভিনের কাছাকাছি এবং এটাও জলে অদ্রাব্য, CH2-তে দ্রাব্য। এবং অন্যান্য রূপভেদগুলোকে যদি সাধারণ উষ্ণতায় রেখে দেওয়া যায় তাহলে তারা কিন্তু মনোক্লিনিক এবং অন্যান্য রূপভেদগুলো যে আছে তারা রম্বিক সালফারে পরিণত হয়। রম্বিক ও মনোক্লিনিক সালফার সালফারের পারস্পরিক রূপান্তর। কিভাবে রূপান্তর ঘটানো যাবে রম্বিক সালফারকে মনোক্লিনিক সালফারে? পারস্পরিক রূপান্তর আমরা উত্তপ্ত করে রম্বিক এবং মনোক্লিনিক সালফারের মধ্যে পারস্পরিক রূপান্তর ঘটাতে পারি। রম্বিক সালফারকে যদি 369 কেলভিনের চেয়ে অল্প বেশি উত্তপ্ত করা হয় তাহলে রম্বিক সালফার মনোক্লিনিক সালফারে পরিণত হয়। মনোক্লিনিক সালফারে মনে থাকবে। আবার মনোক্লিনিক সালফারকে যদি আমরা 369 কেলভিনের চেয়ে একটু কম উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে মনোক্লিনিক সালফার রম্বিক সালফারে পরিণত হয়। এভাবে 369 কেলভিনের সামান্য বেশি উত্তপ্ত করলে রম্বিক সালফার মনোক্লিনিকে পরিণত হয়। আবার মনোক্লিনিক সালফারকে 369 কেলভিনের চেয়ে কম উষ্ণতায় উত্তপ্ত করলে রম্বিক সালফারে পরিণত হয়। এই জন্য আমরা বলি এই রূপান্তরের ক্ষেত্রে 369 কেলভিন যে উষ্ণতায় এরা কি করে
উষ্ণতায় এরা সাম্যাবস্থায়, এই দুটো রূপভেদ সাম্যাবস্থায় থাকে। আর এই জন্য এই উষ্ণতাটাকে 369 কেলভিন যে উষ্ণতা, এই উষ্ণতাকে রূপান্তরী তাপ বলা হয়, রূপান্তরী উষ্ণতা বলা হয়। মনে থাকবে? এই হলো রম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফারের পারস্পরিক রূপান্তর। নিশ্চয়ই বোঝা গেছে রম্বিক এবং মনোক্লিনিক সালফারের মধ্যে পারস্পরিক কিন্তু রূপান্তর ঘটানো যায় এবং উষ্ণতা 369 কেলভিন উষ্ণতার চেয়ে বেশি উষ্ণতায় উত্তপ্ত করলে রম্বিক সালফার মনোক্লিনিক সালফারে পরিণত হবে, কিন্তু মনোক্লিনিক সালফারকে 369 কেলভিনের কম উষ্ণতায় উত্তপ্ত করলে সেটা রম্বিক সালফারে পরিণত হবে। আমরা যদি রম্বিক এবং মনোক্লিনিক সালফারের শনাক্তকরণ, রম্বিক ও মনোক্লিনিক কি করে বুঝবো? মনোক্লিনিক সালফারের শনাক্তকরণ কি করে শনাক্ত করা যাবে বলো তো? সালফারের শনাক্তকরণ একটা টেস্ট টিউবের মধ্যে বা একটা এর মধ্যে রম্বিক সালফার আছে না মনোক্লিনিক সালফার আছে, কি করে বুঝবো কি আছে? বুঝে গেছে? তখন আমরা কি করব? রম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফারের পার্থক্যটার জন্য আমরা রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার কি করে পার্থক্য করা যাবে? উষ্ণতা, মনে রাখবে গলনাঙ্ক। রম্বিক সালফারের গলনাঙ্ক কত? গলনাঙ্ক 385.8 কেলভিন। আর মনোক্লিনিক সালফারের গলনাঙ্ক কত? এই গলনাঙ্কের পার্থক্যটাকে আমরা কাজে লাগাই। গলনাঙ্কের সাহায্যে আমরা গলনাঙ্ক 393 কেলভিন, এই যে গলনাঙ্কের পার্থক্য, এই পার্থক্যটার সাহায্যে আমরা রম্বিক সালফার না মনোক্লিনিক সালফার সহজে শনাক্ত করতে পারি। বোঝা গেছে? এবার আমরা দেখব রম্বিক এবং মনোক্লিনিক সালফারের মধ্যে রম্বিক সালফারের ঘনত্ব বেশি। বলতে পারবে কেন ঘনত্ব বেশি? রম্বিক সালফারের ঘনত্ব বেশি মনোক্লিনিক অপেক্ষা। রম্বিক সালফারের ঘনত্ব বেশি। কেন বেশি বলো তো? ঘনত্ব বেশি কারণ কি কারণের মনোক্লিনিক অপেক্ষা রম্বিক সালফারের ঘনত্ব বেশি? এর গঠনের তারতম্য আছে এবং অষ্টক পরমাণুকেরা এদের আণবিক সংকেত S8 এবং মুকুটের মতন এদের ছবি আমরা এটা দেখেছি। তো এর কারণ হলো রম্বিক সালফারে কি হয়? রম্বিক সালফারে S8 অণুর উপর অপর অণু সুষমভাবে বিন্যস্ত থাকে। অন্যদিকে মনোক্লিনিকে S8 অণুর মাথায়, মনে রাখবে S8 অণুর কথা, মাথায় অপর অণু অবস্থান করে। বোঝা গেছে? নিশ্চয়ই বোঝা গেছে। আবার বলছি তাহলে রম্বিক সালফারে S8 অণুর উপর অপর অণু সুষমভাবে বিন্যস্ত থাকে, আর মনোক্লিনিকে S8 অণুর মাথায় অপর অণু, মাথায় অপর অণু অবস্থান করে। এবং এই ধরনের অবস্থানের ফলে কি হয়? রম্বিক সালফারে বেশি ঘন সন্নিবেশ ঘটে। আর এ কারণে রম্বিক সালফারের ঘনত্ব মনোক্লিনিক সালফার অপেক্ষা বেশি হয়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে রম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফার উভয় সালফারের আণবিক সংকেত S8,
কিন্তু রম্বিক সালফারে একটা অণুর উপর আরেকটা অণু সুষমভাবে বিন্যস্ত থাকে, আর মনোক্লিনিক সালফারে একটা অণুর মাথার উপরে আরেকটা অণু বিন্যস্ত থাকে। ফলে রম্বিক সালফারে অণুগুলোর ঘন সন্নিবেশ অনেক বেশি ঘটে, এবং এই ধরনের ঘন সন্নিবেশ বেশি ঘটার ফলে রম্বিক সালফারের ক্ষেত্রে ঘনত্ব কিন্তু মনোক্লিনিক সালফার অপেক্ষা অনেক বেশি হয়। আমরা যদি সালফারের চৌম্বক ধর্ম যদি দেখি, তাহলে দেখব সালফারের চৌম্বক ধর্মের ক্ষেত্রে দেখব সালফার প্রায় 1000 কেলভিন উষ্ণতার উপরে, 1000 কেলভিন উষ্ণতার উপরে সালফার বাষ্পে H2 অণু বর্তমান থাকে, এবং এই H2 অণু অক্সিজেনের মতো H2 অণু প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, প্যারাম্যাগনেটিক। বোঝা গেছে কথাটা? কেন প্যারাম্যাগনেটিক? কারণ আণবিক কক্ষক তত্ত্ব, মলিকুলার অরবিটাল ইলেকট্রন বিন্যাসে কি হয়, O2 অণুতে অযুগ্ম ইলেকট্রন বর্তমান থাকে, অযুগ্ম ইলেকট্রন বর্তমান। বোঝা গেছে? এ কারণে সালফার কি করে, প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। প্রায় 1000 কেলভিন উষ্ণতার উপরে সালফার বাষ্পে মূলত H2 অণু বর্তমান থাকে, আর এই H2 অণু অক্সিজেনের মতন প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, কারণ মলিকুলার অরবিটাল ইলেকট্রন বিন্যাসে দেখা যায় O2 অণুতে অযুগ্ম ইলেকট্রন বর্তমান থাকে। ফলে O2-র মতন গঠন বিশিষ্ট হওয়ায় সালফার কিন্তু প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তোমরা বলতে পারবে সালফারের যে রূপভেদগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সব থেকে স্থায়ী রূপভেদ কোনটি? আমরা এবার সালফার থেকে গঠিত যৌগ সালফার ডাইঅক্সাইডের প্রস্তুতি ধর্ম নিয়ে কথা বলবো। সালফার ডাইঅক্সাইড ভীষণ ইম্পর্টেন্ট একটা অক্সাইড, যে অক্সাইড বিরঞ্জক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া অ্যান্টিক্লোর ধর্ম আছে সালফার ডাইঅক্সাইডের। তাছাড়া সালফুরিক অ্যাসিড এর শিল্প উৎপাদনে একে আমরা ব্যবহার করে থাকি। এরকম একটা ভীষণ ইম্পর্টেন্ট অক্সাইড যাকে সালফার ডাইঅক্সাইড বলি, তারই প্রস্তুতি আর ধর্ম আমরা একটু জেনে নিব। সালফার ডাইঅক্সাইড এর পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগারের প্রস্তুতি মূলত একে সোডিয়াম সালফাইড, এই সোডিয়াম সালফাইডের সাথে লঘু সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে পরীক্ষাগারে আমরা সালফার ডাইঅক্সাইড তৈরি করি। সোডিয়াম সালফাইডের সাথে লঘু সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে পরীক্ষাগারে সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়। বোঝা গেছে? অথবা আমরা অন্যভাবে তৈরি করতে পারি। কপার ছিবড়ার সাথে লঘু সালফুরিক অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করে আমরা পরীক্ষাগারে সালফার ডাইঅক্সাইড তৈরি করে থাকি। এই হলো সালফার ডাইঅক্সাইড প্রস্তুতির দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে আমরা পরীক্ষাগারে সালফার ডাইঅক্সাইড তৈরি করি। মনে থাকবে তাহলে, সোডিয়াম সালফাইডের সাথে লঘু সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে পরীক্ষাগারে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা হয়, অথবা কপারের ছিবড়ার সাথে লঘু সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়েও আমরা সালফার ডাইঅক্সাইড তৈরি করতে পারি। এই দুটোর মধ্যে যে কোনো একটা বিক্রিয়ার সাহায্যে খুব সহজে পরীক্ষাগারে সালফার ডাইঅক্সাইড তৈরি করা যায়। এবার সালফার ডাইঅক্সাইডের শিল্প প্রস্তুতি, বাণিজ্যিকভাবে কিভাবে সালফার ডাইঅক্সাইড তৈরি করা যেতে পারে। শিল্প প্রস্তুতিতে সাধারণত কি করা হয়, এই সালফারকে বাতাসে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করা যেতে পারে, অথবা ফেরাস সালফাইড, আয়রন পাইরাইটিসকে বাতাসে পুড়িয়েও আমরা সালফার ডাইঅক্সাইড তৈরি করতে পারি। এই আয়রন পাইরাইটিসকে বাতাসে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করা যেতে পারে। এই হলো সালফার ডাইঅক্সাইড প্রস্তুতির শিল্প প্রস্তুতি, আর এই হলো পরীক্ষাগারে প্রস্তুতি। বোঝা গেছে নিশ্চয়ই? সালফার ডাইঅক্সাইডের এবার ভৌত ধর্ম কীরূপ?
ভৌত ধর্ম, যদি সালফার ডাইঅক্সাইডের ভৌত ধর্মটা দেখে নিই। ভৌত ধর্ম, সালফার ডাইঅক্সাইড বর্ণহীন, শ্বাসরোধী, শ্বাসরোধকারী, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এই হলো এর ভৌত ধর্ম। আর সালফার ডাইঅক্সাইড জলে খুব দ্রাব্য। এই হলো সালফার ডাইঅক্সাইডের পরীক্ষাগারে প্রস্তুতি, শিল্প প্রস্তুতি, সালফার ডাইঅক্সাইডের ভৌত ধর্ম। এবার সালফার ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্মগুলো এক নজরে দেখে নেব। সালফার ডাইঅক্সাইড বিভিন্ন ধর্ম, বিভিন্ন পদার্থের সঙ্গে বিভিন্নভাবে বিক্রিয়া করে। সমস্ত বিক্রিয়াগুলোকে আলোচনার সুবিধার জন্য আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করে পড়ব। আম্লিক ধর্ম, দহন বিক্রিয়া, বিজারণ ধর্ম, জারণ ধর্ম, দ্রুত যৌগ গঠন ধর্ম এবং বিরঞ্জন ধর্ম। এরকম 6টা ভাগে ভাগ করে আমরা সালফার ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্মগুলো এক নজরে দেখে নেব। ঠিক আছে, রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে প্রথম যে ধর্মটা আমরা দেখে নেব আম্লিক ধর্ম। আম্লিক ধর্ম, সালফার ডাইঅক্সাইড মনে রাখবে, সালফার ডাইঅক্সাইড আম্লিক ধর্ম। সালফার ডাইঅক্সাইড আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড কি করে? জলের সঙ্গে বিক্রিয়ায় সালফিউরাস অ্যাসিড গঠন করে। আর কি করে? জলীয় দ্রবণ, সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ নীল লিটমাস লাল করে। বোঝা গেছে? সালফার ডাইঅক্সাইড আম্লিক অক্সাইড, এর জলীয় দ্রবণ নীল লিটমাস লাল করে এবং সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। যেমন জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করে সালফিউরাস অ্যাসিড। এর জন্য কি বলা হয় বলো তো? সালফার ডাইঅক্সাইড কি সালফিউরাস অ্যাসিড এর অ্যানহাইড্রাইড বলা হয়। অ্যানহাইড্রাইড মনে থাকবে, অর্থাৎ নিরোধক। অ্যানহাইড্রাইড বলা হয়, অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড বলে। মনে থাকবে তো? অ্যানহাইড্রাইড কথাটার অর্থ হলো H2SO3 থেকে যদি জলের অণু বের করে নেওয়া যায়, জলের অণু যদি বের করে নেওয়া যায় এখান থেকে, তাহলে সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়। সেই জন্য সালফার ডাইঅক্সাইডকে এর নিরোধক বলা হয়। অ্যানহাইড্রাইড কথাটার মানে হলো নিরোধক। মনে রাখবে, নিরোধক বলা হয়, নিরোধক, অ্যানহাইড্রাইড বলা হয় এই সালফার ডাইঅক্সাইড। তাহলে মনে রাখবে সালফার ডাইঅক্সাইড আম্লিক ধর্ম। সালফার ডাইঅক্সাইড আম্লিক অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে, সেই সঙ্গে এর জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে এবং জলের সঙ্গে বিক্রিয়ায় যে সালফিউরাস অ্যাসিড তৈরি করে, এর জন্য সালফার ডাইঅক্সাইডকে সালফিউরাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড বলে। এবং এর আম্লিক ধর্ম, যেমন এর সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম সালফেট আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই হলো সালফার ডাইঅক্সাইড সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। আমরা এর পরের ধর্ম চলে যাব। সালফার ডাইঅক্সাইডের আম্লিক ধর্মের আরও 2 নম্বর, যেমন চুন জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া। চুন জলের সঙ্গে কি? চুন জলে সালফার ডাইঅক্সাইড পাঠালে কি হবে বলো তো? চুন জলের সঙ্গে বিক্রিয়া, চুন জলের সঙ্গে যদি বিক্রিয়া পড়ি তাহলে কি হবে? মনে রাখবে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে চুন জলের বিক্রিয়া, অর্থাৎ চুন জলে SO2 পাঠালে কি হবে? প্রথমে কি হবে? অদ্রাব্য ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হয়।
এর ফলে কি হয়? ফলে চুন জল ঘোলা হয়। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া চুন জলে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা একই বিক্রিয়া পাই। চুন জলের মধ্যে যদি সালফার ডাইঅক্সাইড চালনা করা যায় তাহলে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়, কারণ অদ্রাব্য ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হয়। অদ্রাব্য ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হয়, বিক্রিয়া ঘটালে ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হয়, এর জন্য চুন জল ঘোলা হয়ে যায়। এবং অতিরিক্ত SO2 পাঠালে এবার কিন্তু দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইড উৎপন্ন হয়। দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইড উৎপন্ন হয়, আর এই দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইড উৎপন্ন হওয়ার ফলে চুন জল কী হবে? ঘোলা চুন জল, ঘোলা চুন জল স্বচ্ছ হয়। ক্যালসিয়াম সালফাইড, অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড যদি পাঠানো যায় তাহলে দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইড উৎপন্ন হয়, এই জন্য এটা দ্রাব্য আর এটা অদ্রাব্য। বোঝা গেছে? এই হলো চুন জলের সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া। খুব ভালো একটা বিক্রিয়া, মনে রাখা খুব সহজ। তাহলে চুন জলে প্রথমে সালফার ডাইঅক্সাইড পাঠালে অদ্রাব্য ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হওয়ার জন্য চুন জল ঘোলা হয়। ঘোলা হওয়ার কারণ, তাই কিনা বলো? এবার ওই চুন জলে যদি অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড পাঠানো যায় তাহলে এবার দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইড উৎপন্ন হয়, ফলে ঘোলা চুন জল আবার স্বচ্ছ হয়। বোঝা গেছে নিশ্চয়ই? এই হলো চুন জলের সঙ্গে বিক্রিয়া। বুঝতে পেরেছ? এবার আমরা পড়ব এর দহন বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইডের দহন বিক্রিয়া। তো মনে রাখবে, সালফার ডাইঅক্সাইড দহনে সাহায্য করে না, নিজেও দাহ্য নয়। বোঝা গেছে? দহন বিক্রিয়া, দ্বিতীয় ক্যাটাগরি বিক্রিয়া দহন। এক্ষেত্রে মনে রাখবে এটা দাহ্য নয়, দাহ্য নয় এবং দহনে সহায়ক নয়, দহনে সহায়ক নয়। সালফার ডাইঅক্সাইড দাহ্য নয়, জ্বলেও না, নিজেও জ্বলে না, অন্যকে জ্বলতেও সাহায্য করে না। মনে থাকবে? তোমরা বলতে পারবে যে এই সালফার ডাইঅক্সাইড কোন অ্যাসিডের নিরোধক? SO2 কোন অ্যাসিডের নিরোধক বলো তো? তো দহনে সাহায্য করে না, দাহ্য নয়, কিন্তু জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা বা উত্তপ্ত পটাশিয়াম SO2 গ্যাসে জ্বলতে থাকে। বোঝা গেছে নিশ্চয়ই? দাহ্য নয়, দহনের সহায়ক নয়, কিন্তু কি হয়? জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা বা উত্তপ্ত পটাশিয়াম সালফার ডাইঅক্সাইড গ্যাসে কিন্তু জ্বলতে থাকে। বোঝা গেছে? যেমন ম্যাগনেসিয়াম সালফার ডাইঅক্সাইডের সঙ্গে জ্বলন্ত অবস্থা বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম সালফাইড তৈরি করে। একই রকম পটাশিয়াম, উত্তপ্ত পটাশিয়াম সালফার ডাইঅক্সাইড গ্যাসে জ্বলতে থাকে, পটাশিয়াম সালফাইড পটাশিয়াম থায়োসালফাইড তৈরি করে। এই হলো ধাতুর সঙ্গে বিক্রিয়া উত্তপ্ত অবস্থায়। দহনের সহায়ক নয়, জ্বলতেও সাহায্য করে না, কিন্তু উত্তপ্ত অবস্থায় এই সমস্ত ধাতুর সঙ্গে সালফার ডাইঅক্সাইডের কিন্তু বিক্রিয়া ঘটে। বোঝা গেছে? আমরা এবার চলে যাব সালফার ডাইঅক্সাইডের পরের ধর্ম। সালফার ডাইঅক্সাইডের ভীষণ ইম্পর্টেন্ট ধর্ম বিজারণ ধর্ম। সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম। তো সালফার ডাইঅক্সাইডের তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম। সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা কত বলো তো? সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা কত? সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা কত? অক্সিজেনের -2 ধরতে হয়, -2, তাহলে অক্সিজেনের -2 হলে দুটো অক্সিজেন -4, তাহলে সালফার ডাইঅক্সাইডের সালফারের জারণ সংখ্যা +4।
তাই কি না? তাহলে সালফার ডাইঅক্সাইডের সালফারের জারণ সংখ্যা +4 মনে থাকবে, কিন্তু সালফার এর স্থায়ী জারণ সংখ্যা কত? +6, তাই কিনা বলো? ফলে কি হয়, সালফার ডাইঅক্সাইড এর সালফার +6 এ জারিত হওয়ার প্রবণতা দেখায় এবং এজন্য কি হয়, এজন্য SO2 তীব্র বিজারক। এই হলো এর বিজারণ ধর্মের কারণ। সালফার ডাইঅক্সাইড কেন বিজারণ ধর্ম দেখায়? সালফার ডাইঅক্সাইডের সালফারের জারণ সংখ্যা +4, কিন্তু সালফারের স্থিতিশীল জারণ সংখ্যা হলো +6। ফলে সালফার ডাইঅক্সাইডের সালফার কিন্তু +6-এ যাওয়ার, নিজে জারিত হওয়ার একটা তীব্র প্রবণতা দেখায়। নিজে যখন জারিত হয় তখন অন্যকে বিজারিত করতে হয়, সেই জন্য সালফার ডাইঅক্সাইড কিন্তু তীব্র বিজারক। এবং এর বেশ কিছু বিজারণ ধর্ম আমাদের জানা আছে, আমরা ওরকমই 2-1টা বিজারণ ধর্ম দেখে নিব। যেমন হ্যালোজেন অ্যাসিডগুলো, হ্যালোজেনের সঙ্গে যদি, আর একটা কথা মনে রাখবে, সালফার কি করে জলীয় দ্রবণে জায়মান হাইড্রোজেন উৎপন্ন হয়। জায়মান হাইড্রোজেন মনে থাকবে, জলীয় দ্রবণে উৎপন্ন জায়মান হাইড্রোজেন কি করে? বিজারিত করে, অন্যকে বিজারিত করে। তো জলীয় দ্রবণে যে জায়মান হাইড্রোজেন তৈরি হয়, এই H2O প্লাস সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করে জায়মান হাইড্রোজেন। আর এই জায়মান হাইড্রোজেন বিভিন্ন জিনিসকে বিভিন্ন যৌগকে বিজারিত করে। ওরকমই আমরা 2-1টা বিজারণ ধর্মের উদাহরণ দেখব। তাহলে এই স্টেটমেন্টটা বোঝা গেছে যে সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্মের কারণ 1 নম্বর, যেমন হ্যালোজেন অ্যাসিডগুলো আছে, যেমন ক্লোরিনকে সালফার ডাইঅক্সাইড কী করবে? HCl এ বিজারিত করে আর নিজে সালফুরিক অ্যাসিডে জারিত হয়। এখানে ক্লোরিন জারণ সংখ্যা 0, এখানে -1, দেখো বিজারিত করেছে। বোঝা গেছে? ফলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবার ক্ষেত্রে এই বিক্রিয়াটা প্রযোজ্য হবে। হ্যালোজেনগুলোকে তাদের হ্যালোজেন অ্যাসিডে বিজারিত করবে আর নিজে সালফুরিক অ্যাসিডে জারিত হবে। ঠিক আছে, আমরা আরও ধর্ম যদি দেখি, সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্মের কারণ আমরা জেনে নিলাম এবং বিজারণ ধর্মের 2-1টা আরও উদাহরণ দেখব। যেমন হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডকে বর্ণহীন ফেরাস ক্লোরাইডে বিজারিত করে। দ্বিতীয় বিক্রিয়া, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডকে সালফার ডাইঅক্সাইড বর্ণহীন ফেরাস ক্লোরাইডে বিজারিত করে আর নিজে সালফুরিক অ্যাসিডে জারিত হয়। এটা হলো হলুদ বর্ণ আর এটা হলো বর্ণহীন। হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডকে সালফার ডাইঅক্সাইড কী করে? বর্ণহীন ফেরাস ক্লোরাইডে বিজারিত করে। আমরা আরেকটা বিক্রিয়া দেখে নিব। যেমন দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে সালফার ডাইঅক্সাইড কী করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে সালফার ডাইঅক্সাইড, এটা বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে সালফার ম্যাঙ্গানিজ সালফেটে বিজারিত করে। বর্ণহীন ম্যাঙ্গানিজ সালফেটে বিজারিত করে, বর্ণহীন। বোঝা গেছে? এই ফলে ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই বিক্রিয়াগুলো মনে রাখবে, শনাক্ত করেন এই বিক্রিয়াটা আমরা সিলেক্ট করব। তাহলে বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বর্ণহীন ম্যাঙ্গানিজ সালফেটে সালফার ডাইঅক্সাইড বিজারিত করে, কারণ সালফার ডাইঅক্সাইড তীব্র বিজারক। বোঝা গেছে? আবার আমি বলছি 4 নম্বর আরেকটা বিক্রিয়া দেখব, পটাশিয়াম ডাইক্রোমেট, কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেটকে আম্লিক, এক্ষেত্রে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটকে সালফার ডাইঅক্সাইড কী করে? সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে জারিত করে। বোঝা গেছে? এই যেমন এটা কমলা বর্ণ,
এবং কমলা বর্ণকে কি করে সবুজ বর্ণের ক্রমিক সালফেটে জারিত করে। এবং এই বিক্রিয়াগুলো হলো সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া, খুব সহজ বিক্রিয়াগুলো কিন্তু। ফলে সালফার ডাইঅক্সাইড মূলত বিজারণ ধর্ম প্রদর্শন করে এবং এর বিজারণ ধর্ম দেখাবার কারণ হলো সালফার ডাইঅক্সাইডের সালফার কি বললাম +4 জারণ স্তরে থাকে এবং এর স্থিতিশীল জারণ অবস্থা হলো +6 এবং +6-এ যাওয়ার এর প্রবণতাটাই একে তীব্র বিজারকের ধর্ম প্রদর্শন করাতে বাধ্য করে এবং এই ধরনের যৌগগুলোকে সালফার ডাইঅক্সাইড কিন্তু বিজারিত করে। এবার সালফার ডাইঅক্সাইডের আমরা জারণ ধর্ম দেখব। সালফার ডাইঅক্সাইডে যেহেতু সালফারের জারণ সংখ্যা +4 এবং বিভিন্ন যৌগে সালফারের জারণ সংখ্যা -2 হতে পারে, 0 হতে পারে। ফলে সালফার ডাইঅক্সাইডের জারণ সংখ্যা পরিবর্তন আমরা চতুর্থ ক্যাটাগরির বিক্রিয়া দেখব জারণ ধর্ম। জারণ ধর্ম তো সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা +4 এবং +4 থেকে তার জারণ সংখ্যা 0 বা কি হতে পারে +2 বা -2 হতে পারে, 0 -2-তে নামতে পারে। বোঝা গেছে? ফলে এ কী করে মৃদু জারক হিসাবে কাজ করে। সালফার মনে রাখবে সালফার ডাইঅক্সাইড কিন্তু মৃদু জারকের ভূমিকা পালন করে। যেহেতু সালফার ডাইঅক্সাইডের জারণ সংখ্যা +4 এবং জারণ সংখ্যা নেমে 0 বা 2 হতে পারে এবং এই বিক্রিয়াগুলোতে নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। ফলে এই বিক্রিয়াগুলোতে কি হয় সালফার ডাইঅক্সাইড তার জারণ ধর্ম প্রদর্শন করে। তোমরা বলতে পারবে যে সালফার ডাইঅক্সাইডের যে একাধিক জারণ স্তর আছে এদের মধ্যে সর্বাধিক স্থিতিশীল জারণ অবস্থা কত? চলে আসো এবার আমরা এদের ক্ষেত্রে দেখব এর জারণ ধর্মের উদাহরণ। খুব কম আছে এর জারণ ধর্ম। যেমন 1 নম্বর যদি আমরা দেখি H2S, সালফার ডাইঅক্সাইড কী করে এই H2Sকে সালফারে জারিত করে আর নিজে সালফারে বিজারিত হয়, সেই সঙ্গে জল উৎপন্ন হয়। 2 নম্বর বিক্রিয়া, আরেকটা বিক্রিয়া আমরা জারণ ধর্ম দেখে নেব। যেমন কার্বন মনোক্সাইডকে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডে জারিত করে নিজে সালফারে বিজারিত হয়। এই বিক্রিয়াগুলোতে সালফার ডাইঅক্সাইড কিন্তু জারণ ধর্ম প্রদর্শন করে। যেমন এখানে যদি আমরা দেখি কার্বনের জারণ সংখ্যা +2, এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের জারণ সংখ্যা +4, ফলে জারণ সংখ্যা বেড়ে গেল। আমরা আরেকটা বিক্রিয়া যদি দেখি জারণের, যেমন স্টানাস ক্লোরাইড, HCl যুক্ত স্টানাস ক্লোরাইডকে সালফার ডাইঅক্সাইড স্টানিক ক্লোরাইডে জারিত করে আর নিজে সালফারে বিজারিত হয়। ফলে এই ছোট ছোট বিক্রিয়াগুলো মনে রাখবে। এই সমস্ত বিক্রিয়া কী হয় সালফার ডাইঅক্সাইডের জারণ ধর্ম প্রকাশ পায়। আমরা এবার সালফার ডাইঅক্সাইডের আর একটা ধর্ম নিয়ে কথা বলবো, যেখানে বিরঞ্জন ধর্ম। সালফার ডাইঅক্সাইড কিন্তু বিভিন্ন রঙিন পদার্থকে বিরঞ্জিত করতে পারে। ফলে এর যে একাধিক ধর্মগুলোর মধ্যে বিরঞ্জন ধর্ম আছে, দ্যুত ধর্ম আছে। এই ধর্মগুলো কিন্তু সালফার ডাইঅক্সাইড প্রদর্শন করে। যেমন 5ম ক্যাটাগরি আমরা দেখব দ্যুত ধর্ম, দ্যুত যৌগ গঠন। সালফার ডাইঅক্সাইড যেমন 1 নম্বর সালফার ডাইঅক্সাইড ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে এবং সালফিউরাল ক্লোরাইড দ্যুত যৌগ তৈরি করে। এই যৌগটার নাম মনে রাখবে সালফিউরাল ক্লোরাইড। এটা একটা দ্যুত যৌগ। এছাড়াও আরেকটা দ্যুত, যেমন সালফার ডাইঅক্সাইড কী করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে মনে রাখবে প্রায় 720 কেলভিন উষ্ণতায় সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াগুলো হলো সালফার ডাইঅক্সাইডের দ্যুত যৌগ গঠনের উদাহরণ। এরপরে আমরা যেটা দেখব পরের টাইপের বিক্রিয়া, যেখানে সালফার ডাইঅক্সাইড বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে। বিরঞ্জন রঙিন পদার্থকে বর্ণহীন করে। বিরঞ্জন ধর্ম, সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্ম। বিরঞ্জন ধর্ম দেখাবার কারণ সালফার ডাইঅক্সাইড কী করে বলো তো জলের সঙ্গে বিক্রিয়ায়
জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে, জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে। আর এই জায়মান হাইড্রোজেন রঙিন পদার্থকে বিরঞ্জিত করে। এই হলো এর বিরঞ্জন ধর্ম দেখাবার কারণ, মনে থাকবে। তাহলে সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে যে জায়মান হাইড্রোজেন তৈরি করে, এই জায়মান হাইড্রোজেন রঙিন পদার্থকে বিরঞ্জিত করে, রঙিন পদার্থকে বর্ণহীন করে। এই হলো এর বিরঞ্জন ধর্ম দেখাবার কৌশল। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, আর এই হলো একটা রঙিন পদার্থ, আর এই রঙিন পদার্থকে এ কী করবে, বর্ণহীন করে, বর্ণহীন। এইভাবে রঙিন পদার্থকে বর্ণহীন করে বিরঞ্জন ধর্ম প্রকাশ করে, মনে থাকবে। তবে সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্মের ক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু জায়মান হাইড্রোজেন দ্বারা বিরঞ্জিত হয়, ফলে এই বিরঞ্জনটা মনে রাখবে বিজারণ পদ্ধতিতে বিরঞ্জন ঘটে, বিজারণ পদ্ধতিতে ঘটে। আর বিজারণ পদ্ধতিতে ঘটার ফলে বাতাসের O2 দ্বারা পুনরায় রং ফিরে আসে, ফলে বিরঞ্জনটা অস্থায়ী। ফলে এই ধরনের বিরঞ্জন কিন্তু অস্থায়ী, এই ধরনের বিরঞ্জন অস্থায়ী, এবং এই বিরঞ্জনটা কিন্তু মৃদু। এই হলো এর বিরঞ্জনের বৈশিষ্ট্য। বিজারণ পদ্ধতিতে ঘটে, যেহেতু বিজারণ পদ্ধতিতে ঘটে ফলে বাতাসের অক্সিজেন দ্বারা পুনরায় জারিত হয়, আগে রং ফিরে আসার সম্ভাবনা থাকে, এবং এই জন্য এই বিরঞ্জনটা অস্থায়ী এবং মৃদু প্রকৃতির বিরঞ্জন। ঠিক আছে, আমরা আবার জানি ক্লোরিনেরও বিরঞ্জন ধর্ম বর্তমান। সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্মের সাথে ক্লোরিনের বিরঞ্জন ধর্মের কিন্তু কিছু পার্থক্য আমরা লক্ষ্য করি, এবং এটাকে আমরা একটু নোট করে মনে রাখার চেষ্টা করব। সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্মের সাথে ক্লোরিনের বিরঞ্জন ধর্মের তুলনা করব। বিরঞ্জন ধর্ম, ক্লোরিনের বিরঞ্জন ধর্ম আর সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন। এই দুটোর বিরঞ্জন ধর্মের কি পার্থক্য বলো তো, কি পার্থক্য আমরা যদি খেয়াল করি, এই দুটোর বিরঞ্জন ধর্মের পার্থক্য যদি আমরা একটু নিই, তাহলে মনে রাখবে সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন এটা জারণ পদ্ধতিতে ঘটে, জারণ পদ্ধতিতে ক্লোরিনের বিরঞ্জন। আর সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন বিজারণ পদ্ধতিতে ঘটে, বিজারণ পদ্ধতিতে। বোঝা গেছে? তাহলে এই বিরঞ্জনটা ঘটে জারণ পদ্ধতিতে, আর সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জনটা ঘটে বিজারণ পদ্ধতিতে, এবং এই বিরঞ্জনটা কিন্তু স্থায়ী। আর এই সালফার ডাইঅক্সাইড দ্বারা বিরঞ্জনটা হলো অস্থায়ী, মনে থাকবে। এ হলো স্থায়ী বিরঞ্জন, এটা অস্থায়ী বিরঞ্জন, এবং এই বিরঞ্জনটা কিন্তু তীব্র, আর এই বিরঞ্জনটা হলো মৃদু। ঠিক আছে, এবং এই বিরঞ্জনে কিন্তু রং ফিরে আসে না, যেমন স্থায়ী রং ফিরে আসে না। কিন্তু এক্ষেত্রে কি হয়, বাতাসের O2 দ্বারা রং ফিরে আসে। এই ছোট ছোট পার্থক্যগুলো একটু এক নজরে মনে রাখার চেষ্টা করবে। আরও পার্থক্য আছে। কি পার্থক্য বলো তো, যে ক্লোরিনের বিরঞ্জন এটা তীব্র হয়, এটা কি করে, এটা কিন্তু পদার্থের ক্ষতি করে, আর এটা কিন্তু ক্ষতি করে না। ফলে এটা তীব্র হয়, বিরঞ্জিত পদার্থের ক্ষতি হতে পারে, এটা মৃদু হয়, ক্ষতি হতে পারে। এই হলো ক্লোরিন এবং সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্মের একটা তুলনা। নিশ্চয়ই বোঝা গেছে। ক্লোরিনের বিরঞ্জন এটা জারণ পদ্ধতিতে ঘটে, সালফার ডাইঅক্সাইডের বিজারণ পদ্ধতিতে ঘটে। এটা স্থায়ী প্রকৃতির, এটা অস্থায়ী প্রকৃতির।
এই বিরঞ্জনটা তীব্র, এই বিরঞ্জনটা মৃদু। এটা তীব্র হওয়ায় পদার্থের অনেক সময় যার বিরঞ্জিত পদার্থের ক্ষতি ঘটে, এক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকে না। কিন্তু এটা জারণ পদ্ধতিতে ঘটায়, বাতাসের অক্সিজেন দ্বারা রং পুনরায় জারিত হওয়ার সম্ভাবনা থাকে না। এটা বিজারণ পদ্ধতিতে ঘটায়, বাতাসের অক্সিজেন দ্বারা পুনরায় জারিত হয়, রং ফিরে আসার সম্ভাবনা থাকে। এই হলো সালফার ডাইঅক্সাইড এবং ক্লোরিনের বিরঞ্জন ধর্মের তুলনা। তোমরা তাহলে বলতে পারবে। সেই সঙ্গে কিন্তু আরেকটা তথ্য মনে রাখার চেষ্টা করবে যে এরা জলের উপস্থিতি বা জলীয় বাষ্পের উপস্থিতি ছাড়া ক্লোরিন বা সালফার ডাইঅক্সাইড কেউ কিন্তু বিজারণ ধর্ম দেখাতে পারে না। মনে থাকবে, সালফার ডাইঅক্সাইড বা ক্লোরিন জলীয় বাষ্প বা জলের উপস্থিতি ছাড়া এরা কিন্তু বিরঞ্জন ধর্ম দেখাতে পারে না। তোমরা বলতে পারবে ক্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে যে বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে তাতে কি উৎপন্ন করে, জায়মান হাইড্রোজেন না জায়মান অক্সিজেন? এবার আমরা সালফার ডাইঅক্সাইডের একটু শনাক্তকরণ দেখে নেব। সালফার ডাইঅক্সাইডকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি। সালফার ডাইঅক্সাইডের শনাক্তকরণ, একটা টেস্ট টিউবের মধ্যে সালফার ডাইঅক্সাইড আছে কি না কী করে বুঝবো? তার জন্য আমরা কি করব, এই গ্যাসটা আমরা কি করব, ক্যামেনোফর বা পটাশিয়াম ডাইক্রোমেট, বেগুনি বর্ণের ক্যামেনোফর কী হয়ে যাবে, বর্ণহীন হবে। যদি এরকম বর্ণহীন হয় এই গ্যাসের সংস্পর্শে, তাহলে বলবো প্রদত্ত ওই গ্যাসটি সালফার ডাইঅক্সাইড। এই হলো শনাক্তকরণ। অথবা আমরা কি করি, যদি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এই কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট সালফার ডাইঅক্সাইড গ্যাসের সংস্পর্শে কী হয়ে যাবে, বেগুনি বর্ণ হবে। এরকম যদি বর্ণের পরিবর্তন ঘটে তাহলে বলবো প্রদত্ত নমুনাটা সালফার ডাইঅক্সাইডের। কারণ এখানে যে বিক্রিয়াগুলো ঘটে আমরা সেই বিক্রিয়াগুলো দেখলাম। যেমন একটা বিক্রিয়া আমি দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় তৈরি হয় পটাশিয়াম সালফেট, তৈরি হয় ম্যাঙ্গানিজ সালফেট, বোঝা গেছে, আর তৈরি হয় H2SO4। এই যে বেগুনি বর্ণের ক্যামেনোফর বর্ণহীন ম্যাঙ্গানিজ সালফেটে বিজারিত হয়। ফলে এইভাবে আমরা খুব সহজেই কিন্তু সালফার ডাইঅক্সাইড শনাক্ত করতে পারি। বোঝা গেছে। অন্যদিকে কমলা বর্ণের ক্যামেনোফর বেগুনি বর্ণের কী হয়, ক্রোমিক সালফেটে বিজারিত হয়, এই ক্রোমিক সালফেটে। ফলে যে কোনো একটা বিক্রিয়া আমরা চয়েস করতে পারি যদি পরীক্ষাগারে সালফার ডাইঅক্সাইড শনাক্তকরণ সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে। এবার সালফার ডাইঅক্সাইডের ব্যবহার, এতক্ষণ যে আলোচনাটা করা হলো একটা গ্যাসের প্রস্তুতি বিভিন্ন ধর্মগুলো নিয়ে, এই গ্যাসটা কিন্তু ব্যাপক হারে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। সালফার ডাইঅক্সাইডের ব্যবহার যেমন H2SO4 প্রস্তুতিতে একে আমরা ব্যবহার করে থাকি, প্রস্তুতিতে। এছাড়া একে বিরঞ্জক হিসাবে ব্যবহার করা হয়, বিরঞ্জক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও একে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়, জীবাণুনাশক ইত্যাদিতে ব্যবহার করা হয়। এছাড়াও আরেকটা ব্যবহার আছে সালফার ডাইঅক্সাইডের অ্যান্টিক্লোর ধর্ম। কি করা হয়, বিরঞ্জিত পদার্থের অতিরিক্ত Cl2 অপসারণে সালফার ডাইঅক্সাইডকে অ্যান্টিক্লোর, মনে রাখবে অ্যান্টিক্লোর হিসাবে ব্যবহৃত হয়। এই শব্দটা মনে রাখবে, অ্যান্টিক্লোর ধর্ম। কারণ অতিরিক্ত ক্লোরিন যদি থাকে তাহলে বিরঞ্জিত পদার্থের ক্ষতি করবে। অতিরিক্ত ক্লোরিনকে অপসারিত করার জন্য সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। কেন বলো তো? কারণ সালফার ডাইঅক্সাইড কী করে, অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, এবং অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড ক্লোরিনকে HCl এ পরিণত করে। মনে থাকবে কথাটা। সে কারণে কিন্তু একে এই ধর্মটাকে বলা হয় এর অ্যান্টিক্লোর ধর্ম। ফলে ক্লোরিনকে HCl এ পরিণত করার ফলে ক্লোরিনের ক্ষতিকারক ধর্মটা নষ্ট হয়ে যাবে। এই হলো সামগ্রিকভাবে সালফারের প্রস্তুতি, সালফার ডাইঅক্সাইড এবং এর বিভিন্ন ধর্ম। আমরা গ্রুপ 16 সালফার এর অক্সাইড সালফার ডাইঅক্সাইডের প্রস্তুতি ধর্ম আলোচনার শেষে
আমরা আরেকটা যৌগ নিয়ে প্রস্তুতি আর ধর্ম দেখে নেব, সেটা হলো সালফিউরিক অ্যাসিড, যাকে কিং অফ কেমিক্যালস বলা হয়। অর্থাৎ এটা হলো যে রসায়নের রাজ, কেমিক্যালের রাজ। মনে থাকবে কথাটা, এই গাঢ় এই যে সালফুরিক অ্যাসিড, এই সালফুরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, সালফুরিক অ্যাসিডের ব্যবহার, এর বিভিন্ন ধর্মগুলো নিয়ে ছোট্ট একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফুরিক অ্যাসিডের মূলত এদের শিল্প প্রস্তুতিটা একটু, শিল্প প্রস্তুতির যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। শিল্প প্রস্তুতি এবং পদ্ধতিটাকে ওয়াস্টওয়ার্ড পদ্ধতি বলা হয়, ওয়াস্টওয়ার্ড পদ্ধতি, স্পর্শ পদ্ধতি বলা হয়, স্পর্শ পদ্ধতি, স্পর্শ পদ্ধতি। এবং স্পর্শ পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড তৈরি করা হয়। ধাপে ধাপে সংগঠিত বিক্রিয়াগুলো আমরা লিখব। যেমন সালফারকে বাতাসে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়, প্রথম বিক্রিয়া। অথবা আমরা কি করতে পারি, ফেরাস সালফাইডকে, আয়রন পাইরেটিস যাকে বলে, তাকে বাতাসে পুড়িয়ে আমরা সালফার ডাইঅক্সাইড তৈরি করতে পারি, প্রথম বিক্রিয়া। দ্বিতীয় ধাপে যে বিক্রিয়াটা, সেটা হলো সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। তৃতীয় ধাপে যে বিক্রিয়াটা সালফার ট্রাইঅক্সাইড তৈরি হলো, এর সাথে সালফুরিক অ্যাসিড মিশিয়ে দিয়ে ওলিয়াম তৈরি করা হয়, H2S2O7, এই ওলিয়াম তৈরি করা হয়। এবং চতুর্থ ধাপে যে ওলিয়াম তৈরি হলো H2S2O7, তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে দিয়ে সালফুরিক অ্যাসিড তৈরি করা হয়। এখানে মনে রাখবে প্রায় 98% সালফুরিক অ্যাসিড মেশানো হয় এবং এখানে প্রায় 98% সালফুরিক অ্যাসিড পাওয়া যায়। আর এই জায়গাটা মনে রাখবে, যে জায়গাটা H2S2O7, একে কিন্তু ওলিয়াম বলা হয়, ওলিয়াম মনে থাকবে, ওলিয়াম বলা হয়, ওলিয়াম। সেই সঙ্গে মনে রাখবে এর আরেকটা নাম আছে ওলিয়াম, বা একে পাইরো সালফুরিক অ্যাসিডও বলা হয়, পাইরো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বা একে ধূমায়মান সালফুরিক অ্যাসিডও বলা হয়, ধূমায়মান, ধূমায়মান সালফুরিক অ্যাসিডও বলা হয়, সালফিউরিক অ্যাসিডও বলা হয়। ফলে বিভিন্ন নামে একে বলা হয়। এই হলো স্পর্শ পদ্ধতিতে যে আমরা সালফুরিক অ্যাসিড তৈরি করি, সেই বিভিন্ন ধাপে সংগঠিত বিক্রিয়া, মনে থাকবে নিশ্চয়ই। এবং বিভিন্ন ধাপে সংগঠিত বিক্রিয়ার মধ্যে এবার এই যে বিক্রিয়াটা হলো প্রধান বিক্রিয়া, আসল বিক্রিয়া হলো সালফার ডাইঅক্সাইডের সঙ্গে সালফুরিক অ্যাসিডের, এই যে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, এটা হলো সালফুরিক অ্যাসিড প্রস্তুতির মূল বিক্রিয়া। সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, এই বিক্রিয়াটা হলো মূল বিক্রিয়া। এই বিক্রিয়াটার উপর প্রোডাকশন নির্ভর করে, ঠিক আছে। এই অবস্থায় যদি আমরা এর উষ্ণতার প্রভাব দেখি, তাহলে কী হবে বলো তো? উষ্ণতার প্রভাব, বিক্রিয়াটা তাপদায়ী, তাই কিনা বলো? তাপদায়ী, ফলে কম উষ্ণতায় উৎপাদন বেশি হবে, উৎপাদন বেশি হবে কার নীতি অনুযায়ী? লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী, লা শাতেলিয়ার নীতি, লা শাতের নীতি অনুযায়ী কি হবে? কম উষ্ণতায় উৎপাদন বেশি হবে, কম উষ্ণতায় উৎপাদন বেশি হবে। কিন্তু বাস্তবে তাই হয়? বাস্তবে কি হয়? বাস্তবে কিন্তু কি হয়? বিক্রিয়ার হার খুব কম হয়, হার খুব কম হয়, মনে থাকবে। বাস্তবে কিন্তু বিক্রিয়ার হার খুব কম হয়, এই কথা বোঝা গেছে। সেজন্য কি হয়? প্রায় 720 কেলভিনে উৎপাদন সর্বাধিক হয়, উৎপাদন সর্বাধিক হয়। সেজন্য 720 কেলভিন উষ্ণতা, এই উষ্ণতাকে অপটিমাম উষ্ণতা বলা হয়, অপটিমাম উষ্ণতা বলে। বোঝা গেছে? এই হলো উষ্ণতা প্রভাব, নিশ্চয় বোঝা গেছে। বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, তাপদায়ী বিক্রিয়া,
ফলে লাসাতে নীতি অনুযায়ী কম উষ্ণতায় উৎপাদন বেশি হওয়া উচিত, কিন্তু বাস্তবে কম উষ্ণতায় বিক্রিয়ার হার খুব কম হয়। বোঝা গেছে? বিক্রিয়ার হার খুব কম হয় এবং বিক্রিয়ার হার কম হওয়ার ফলে বিক্রিয়া উৎপাদন তৈরি হতে অনেক সময় লাগে। দেখা গেছে 720 কেলভিন উষ্ণতায় উৎপাদন সর্বাধিক হয়, সেজন্য এই উষ্ণতাটাকে বলা হয় অপটিমাম উষ্ণতা। আমরা এবার যদি চাপের প্রভাব দেখি তাহলে কি দেখব বলো তো? বিক্রিয়াটাতে চাপের প্রভাব, চাপের প্রভাব যদি লক্ষ্য করি তাহলে দেখো এদিকে 2 অণু আর 1 অণু, 3 অণু বিক্রিয়া করে তৈরি হয় 2 অণু, অর্থাৎ চাপের প্রভাব। কি বলতে পারবে বলো? কি হয় বিক্রিয়াটিতে? চাপ হ্রাস পায়, চাপ হ্রাস পায়। ফলে কি হবে? চাপ বাড়ালে উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে কার নীতি অনুযায়ী? লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী। লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী চাপ বাড়ালে উৎপাদন বাড়বে। বাস্তবে তাই দেখি, চাপ বাড়ালে উৎপাদন বাড়ে এবং 2 বার চাপে, মনে থাকবে কথাটা, 2 বার চাপে বা 2 বার চাপে উৎপাদন সর্বাধিক হয়। বোঝা গেছে? 2 বার চাপে দেখা গেছে উৎপাদন সর্বাধিক হয় এবং লাস্টেতে নীতি প্রযোজ্য, ফলে একে বলা হয়, একে অপটিমাম চাপ বলা হয়, অপটিমাম চাপ বলে। এবং এক্ষেত্রে যদি আমরা অনুঘটক দেখি তাহলে এক্ষেত্রে কিন্তু অনুঘটক কি ব্যবহার করা হয়? অনুঘটক আমরা ব্যবহার করি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বা আমরা প্লাটিনাম অ্যাসবেস্টাস চূর্ণ, অ্যাসবেস্টাস চূর্ণ ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে মনে রাখবে অ্যাসবেস্টাস চূর্ণটা ব্যবহার করার থেকে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডটা ব্যবহার করা বেশি ভালো। কেন? কারণ এই মিশ্রণে সালফার ডাইঅক্সাইড মিশ্রণে যদি আর্সেনিক বা অন্য কোনো ধূলিকণা বালি অশুদ্ধি থাকে তাহলে মূল্যবান প্লাটিনাম এনট, এই যে প্লাটিনাম যে অনুঘটক, এর কার্যকারিতা নষ্ট করে দেয়। বুঝাতে পেরেছি কথাটা? তাহলে প্লাটিনামের তুলনায় ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করা সুবিধাজনক, কারণ এই মিশ্রণে, বিক্রিয়া মিশ্রণে যদি ধূলিকণা বালি বা কোনো আর্সেনিক ঘটিত অশুদ্ধি থাকে তাহলে তারা প্লাটিনাম মূল্যবান প্লাটিনাম অনুঘটককে নষ্ট করে দেয়। সেজন্য কি করা হয়? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অনুঘটক ব্যবহার করা হয়। এই যে সালফুরিক অ্যাসিড আমরা তৈরি করলাম, এই সালফুরিক অ্যাসিডের যদি ভৌত পরিচিতি নেওয়া যায়, ভৌত ধর্ম যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ভৌত ধর্ম। সালফুরিক অ্যাসিডের যদি ভৌত ধর্ম দেখি তাহলে এটা কিন্তু বর্ণহীন, গন্ধহীন, এটা কিন্তু সান্দ্র তরল এটা। এবং সেই সঙ্গে মনে রাখবে বর্ণহীন, গন্ধহীন, সান্দ্র তরল এবং জলের সঙ্গে, এটা জলের সঙ্গে তীব্র এইচ বন্ধন গঠন করে। আর এজন্য কি হয়? এজন্য এর স্ফুটনাঙ্ক উচ্চ হয় এবং এটা সান্দ্র হয়, সান্দ্র। ঠিক আছে? সেই সঙ্গে মনে রাখবে জলের সঙ্গে বিক্রিয়ায় তীব্র তাপ উৎপন্ন হয় এবং বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এজন্য কি করা হয় বলো তো? মনে রাখবে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এজন্য মনে রাখবে যে সালফুরিক অ্যাসিড কি করা হয়? অ্যাসিডে কখনো জল যোগ করে লঘু করা হয় না, জলে অ্যাসিড যুক্ত করে সালফুরিক অ্যাসিড লঘুকরণ করা হয়। সালফুরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম এবং এই রাসায়নিক ধর্মগুলোর মধ্যে বিভিন্ন ধর্মগুলো আমরা একটা একটা করে দেখে নেব। যেমন আম্লিক ধর্ম,
আম্লিক ধর্ম। কি করে? সালফুরিক অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ তৈরি করে আর জল তৈরি করে। এটা হলো একটা আম্লিক ধর্ম। বইতে বেশ কয়েকটা করে বিক্রিয়া আছে, একটা দুটা করে মনে রাখার চেষ্টা করবে। আম্লিক ধর্মের পর জারণ ধর্ম দেখে নেব। জারণ বিভিন্ন যৌগকে, যেমন সালফুরিক অ্যাসিড কী করে? কার্বনকে সালফুরিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইডে জারিত করে এবং নিজে সালফার ডাইঅক্সাইডে বিজারিত হয়, সেই সঙ্গে জল তৈরি হয়। বোঝা গেছে? এ হলো জারণ ধর্মের উদাহরণ। যেমন কপার কি করে? কপারকে সালফুরিক অ্যাসিড কপার সালফেটে জারিত করে নিজে সালফার ডাইঅক্সাইডে বিজারিত হয়, সেই সঙ্গে জল উৎপন্ন। এগুলো জারণ ধর্মের উদাহরণ। আমরা এর আরও সালফুরিক অ্যাসিডে আরও অন্যান্য ধর্ম আছে, আমরা অন্যান্য ধর্ম দেখে নিব। বোঝা গেছে? যেমন এদের নিরুদন ধর্ম। নিরুদন ধর্ম। ফর্মিক অ্যাসিড, এই ফর্মিক অ্যাসিডকে সালফুরিক নিরুদন, কথাটার মানে হলো জলের অণু বের করে নেবে, নিরুদিত করে দিবে। যেমন এখান থেকে জলের অণু বেরিয়ে গেলে কার্বন মনোক্সাইড পড়ে থাকবে। এই হলো সালফুরিক অ্যাসিডের নিরুদন ধর্ম। সালফুরিক অ্যাসিডে আরও নিরুদন ধর্ম আছে, যেমন অক্সালিক অ্যাসিডকে নিরুদিত করে দেয়। অক্সালিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড অক্সালিক অ্যাসিডকে নিরুদিত করে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। এই বিক্রিয়াগুলো হলো সালফুরিক অ্যাসিডের নিরুদন ধর্মের উদাহরণ। এই বিক্রিয়াগুলো হলো সালফুরিক অ্যাসিডের জারণ ধর্মের উদাহরণ। সালফুরিক অ্যাসিডে আরও আছে, যেমন অধঃক্ষেপণ ধর্ম। অধঃক্ষেপণ ধর্ম কী করে? যেমন বেরিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে বেরিয়াম সালফেটের অধঃক্ষেপ পড়ে। এই হলো অধঃক্ষেপ ধর্ম। এরকম বিভিন্ন ধরনের ধর্ম কিন্তু সালফুরিক অ্যাসিড প্রদর্শন করে। বোঝা গেছে? এই সালফুরিক অ্যাসিডের যদি আমরা গঠনটা দেখি, তাহলে দেখব কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন sp3 এবং নিঃসঙ্গে ইলেকট্রন জোড় থাকে না, ফলে গঠনটা হয় চতুস্থলকীয়। সালফুরিক অ্যাসিডের গঠন হয় চতুস্থলকীয় এবং সালফুরিক অ্যাসিডের গঠনটা ঠিক এরকম। এই গঠনটা হলো চতুস্থলকীয় এবং সেক্ষেত্রে সংকরায়ন হলো sp3। এই হলো সালফুরিক অ্যাসিডের গঠন। আমরা যদি সালফেট আয়নের গঠন দেখি, সালফেট আয়নের গঠন, তাহলে সালফেট আয়নের গঠনটা ঠিক এরকম। এই সালফেট আয়নের গঠন, এবং এই গঠনটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব ছোটি সালফুরিক অ্যাসিডের গঠন হলো ছোটি গঠনের রেজোনেন্স হাইব্রিড। মনে থাকবে? রেজোনেন্স হাইব্রিড। সালফুরিক অ্যাসিডের গঠন হলো ছোটি গঠনের রেজোনেন্স হাইব্রিড। সেই জন্য কি হয়? প্রতিটি, মনে রাখবে, প্রতিটি এসো বন্ধন দৈর্ঘ্য সমান হয়। যদি এক বন্ধন দ্বিবন্ধন থাকলো, যেহেতু এর রেজোনেন্স গঠনাকৃতি বর্তমান, ফলে প্রত্যেকটা এসো বন্ধন দৈর্ঘ্য সমান হয়। এই হলো সালফুরিক অ্যাসিড সালফেট আয়নের গঠন। আমরা সালফুরিক অ্যাসিডের যদি ব্যবহার দেখি, তাহলে ব্যাপক হারে একে কিং অফ কেমিক্যালস বলা হয়, আগেই বলেছিলাম। ফলে ব্যাপক হারে সালফুরিক অ্যাসিডকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে, HCl এর শিল্প উৎপাদনে, বিভিন্ন বিস্ফোরক প্রস্তুতিতে, যেমন ডিনামাইট, যেমন গ্যামাক্সিন ইত্যাদি প্রস্তুতিতে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া সালফুরিক অ্যাসিড রং শিল্পে এবং পরীক্ষাগারে বিকারক হিসাবে সালফুরিক অ্যাসিডকে কিন্তু ব্যাপক হারে ব্যবহার করা হয়। এই হলো সালফুরিক অ্যাসিডের সামগ্রিক প্রস্তুতি আর ধর্ম। জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে। তোমরা বলতে পারবে যে সালফুরিক অ্যাসিডে সালফার এর সংকরায়ন কী? ফলে আজকের ক্লাসে আমরা গ্রুপ 16 মৌল সালফার এর বিভিন্ন রূপভেদ, সেই সঙ্গে সালফার ডাইঅক্সাইডের প্রস্তুতি ধর্ম, সেই সঙ্গে সালফুরিক অ্যাসিডের প্রস্তুতি ধর্ম নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টস করবে কেমন লাগলো। এই বলে আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করছি।